কিছু কিছু মানুষ এমন থাকে যারা অন্যের টাকা পয়সা বিষয় সম্পত্তি অধিকার এগুলো কেড়ে নিয়ে ভাবে যে তারা বিশাল বড় জয় পেয়ে গেছে জীবনে, এবং তারা কিন্তু ভগবান অর্থাৎ উপরওয়ালাকে ভয়ও করে না। তারা এটাও ভাবে না যে তাদের এই খারাপ কর্মের ফল একদিন তারা অবশ্যই পাবে। এরকমই একটা পরিবার ছিল যারা অন্যের অধিকার বিষয় সম্পত্তি কেড়ে নিত। কিন্তু তারপর কি হলো জানেন? যদি জানতে হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেলের এই ঘটনাটা শুনুন। এটা কিন্তু একদম সত্যি ঘটনা, এবং যিনি পাঠিয়েছেন তিনি কিন্তু নিজেই ভিকটিম। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা আমাদের ঘটনার সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমার ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কেন বলছি তার কারণ হচ্ছে আমরা এই চ্যানেলে সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। সেই ঘটনাটা যেন ছোট বড় সকলের শোনার মতো হয়, কোনো বিদ্বেষমূলক না হয়, এবং সেই ঘটনাটা যেন আগে কোথাও প্রচার না হয়ে থাকে। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে সায়ক লিখে পাঠিয়েছে। সায়ক জানিয়েছে যে ও আমাদের চ্যানেলের ঘটনা শুনতে ভীষণ ভালোবাসে। ইনফ্যাক্ট সায়ক একা নয়, ওর ফ্যামিলির সকলে আমাদের চ্যানেলের এই ঘটনা শোনে। তো সায়ককে এবং ওর ফ্যামিলিকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের ঘটনা শোনার জন্য। তো ও অনেকদিন থেকেই ভাবছিল যে ওদের জীবনে যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটা ও লিখবে, কিন্তু কোনো না কোনো ব্যস্ততার কারণেও লিখে উঠতে পারছিল না। কিন্তু আলটিমেটলি ও লিখেছে, এবং সেই ঘটনাটা এখন আমি আপনাদেরকে বলবো। ঠিক যেভাবে ও লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। সায়ক, ওর বাবা মা, এই তিনজনের হচ্ছে ছোট্ট ফ্যামিলি। কিন্তু আগে, মানে অনেক আগে আর কি, এখন সায়ক যেটা জানিয়েছে যে ও এখন কলেজে পড়ে, কিন্তু ও যখন খুব ছোট ছিল তখন কিন্তু ওরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতো। সায়কের দাদু ঠাকুমা, ওর জ্যাঠা, ওর কাকা, ওর পিসি সবাই কিন্তু একটা বাড়িতে থাকতো। ওর পিসির বিয়ে হয়ে গেছিলো, কিন্তু যেহেতু ওদের দাদুর বাড়িটা বিশাল বড় ছিল, এবং প্রথম থেকেই ওর দাদু ঠাকুমা একটা বিষয়ে অ্যানাউন্স করেছিল, সেটা হলো যে ওনার সমস্ত ছেলে মেয়েরা সমান সম্পত্তির ভাগ পাবে বাড়ির আর কি। তো সেই জন্য ওর পিসিও বিয়ে হয়ে যাওয়ার পরে, যেহেতু পিসির শাশুড়ি শ্বশুর কেউ ছিল না, তো ওনার ছেলে মেয়ে হলে তাদেরকে মানুষ করা, তাদেরকে দেখাশুনো করার জন্য আরও লোকজনের দরকার। তো সেই জন্য বিয়ের প্রথম থেকেই ঠিক হয়েছিল যে পিসিও পিসির বরকে নিয়ে ওই বাড়িতেই থাকবে। এইবারে যেটা হলো সেটা হচ্ছে যে ছোটবেলা থেকেই ও পুরো একটা একান্নবর্তী পরিবারে দেখেই বড় হয়েছে, এবং যখন থেকে ও বুঝতে শিখেছে সায়ক, তো যেটা জানিয়েছে যে বাড়িতে আর কি মাঝে মধ্যেই ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি হতো, যেহেতু সবাই মিলে একসাথে থাকতো। কিন্তু অশান্তি হলেও সবাই একসাথে থাকা খাওয়া সেগুলো কিন্তু চলতো। এবার এইটা ততদিনই চলে যতদিন ওর দাদু ঠাকুমা বেঁচে ছিল। ওর দাদু আর ঠাকুমার মারা যাওয়ার মধ্যে গ্যাপ হচ্ছে 7 মাস। প্রথমে ওর ঠাকুমা মারা যায়, তারপরে 7 মাস পরে ওর দাদুও মারা যায়। এইবারে
এই যে ওর দাদু ঠাকুমা বেঁচে থাকাকালীন যে পরিবারের যে অবস্থাটা ছিল সেটা ছিল হচ্ছে ঝগড়া অশান্তি হতো, কিন্তু সেটা আবার সেই দিনই মিটমাট হয়ে যেত বা খুব বেশি হলে পরের দিন। সবাই আর কি সংসারে একটা পরিমাণ টাকা কন্ট্রিবিউট করতো, আর বাকি টাকাটা দাদু কন্ট্রিবিউট করে আর কি সংসারটা চলে যেত। এবারে যে মুহূর্তে দাদু ঠাকুমা মারা গেলেন তারপরেই কিন্তু আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হতে লাগলো। মানে ওর দাদু, প্রথমে তো ঠাকুমা মারা গেল, তারপরে ওর দাদু মারা গেল। এবার দাদু মারা যাওয়ার 1 মাস পরে ওর যে কাকা ছিল, কাকা এবং যে আর এক যে জ্যাঠা ছিল, তাদের মধ্যে একটা কিছু নিয়ে সমস্যা হয়। এবং সায়কের বাবা হচ্ছে মেজো ভাই, তো এই বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের কিছু একটা নিয়ে সমস্যা হয়। তো তখন হঠাৎ করেই বাড়িতে ঠিক হলো যে এখন থেকে আর একসাথে খাওয়া দাওয়া করার কোনো প্রয়োজন নেই, যে যার মতো খাওয়া দাওয়া করবে। এবার ঘটনা হচ্ছে বাড়িটা বড় ছিল ঠিকই, কিন্তু সবার আলাদা আলাদা ঘর হয়তো ছিল, কিন্তু রান্নাঘর ছিল না। এইবারে সবাইকে যদি একটা করে এক্সট্রা রান্নাঘর বার করতে হয়, তাহলে ওই বাড়ি ভেঙে নতুন করে ঘর করে যার যেরকম ভাগ পড়েছে সেই ভাগের মধ্যে থেকে বার করতে হবে। এবার এইটা তো কোনোভাবেই সম্ভব নয়, কারণ বাড়িটা বড় হলেও ঘর রয়েছে, কিন্তু তাই বলে এতটাও ঘর নেই যে সবাই নিজেদের মতো করে রান্নাঘর বানিয়ে নেবে। এবার যখন এই বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের অশান্তি হলো, তখন বড় ভাই বলল যাই হয়ে যাক সে আর কারোর সাথে মানে সংসার ভাগাভাগি করে খাওয়া দাওয়াও করবে না, এবং সে তার যে ইলেকট্রিক বিল সেটাও আলাদা দেবে, এবং সে একসাথে কোনোভাবেই আর খাওয়া দাওয়া করতে ইচ্ছুক নয়। এবার বড় ভাই বলছে যে আমি একসাথে থাকবো না, ইলেকট্রিক বিল দেবো না, যেহেতু ওদের বাড়িতে মাত্র 2টো মিটার ছিল, অত বড় ঘর কিন্তু ওভাবে আলাদা আলাদা করে তো মিটার ছিল না, 2টো মিটার ছিল, আর খাওয়া দাওয়া যেরকম সবাই একসাথে করতো সেরকমই। এবার এই সিদ্ধান্তে বাকি ভাই যারা ছিল এবং আরেক যে বোন, তারাও খুব সমস্যায় পড়ে গেল যে তারা কি করবে। এবার ইলেকট্রিক বিল কি করে ভাগ হবে, খাওয়া দাওয়ার আলাদা কি করে বন্দোবস্ত হবে, এটা নিয়ে একটা মানে বিস্তর ঝামেলা হলো। কিন্তু ঝামেলা হওয়ার সত্ত্বেও তাকে অনেকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সে বলল যে ঠিক আছে, আমি দরকার হলে কিছুদিন ঘরে রান্না করে নেব, এই বাড়ি ঠিকঠাক করে ভাগাভাগি হবে, তারপরে কেউ যদি থাকতে চায় থাকবে, কেউ যদি বেচে দিতে চায় বেচে দেবে, আমি এভাবে আর একসাথে থাকবো না। আর ছোট যে ভাই ছিল সেই ছোট ভাইও কিন্তু মানে একেবারে রাজি ছিল না, কিন্তু তাকে তাও কোনো রকমভাবে রাজি করানো হয়েছিল। তো এবারে সবাই বুঝতে পারলো, বিশেষত সায়কের বাবা মাও বুঝতে পারলো যে এই বাড়িতে এভাবে বেশি দিন আর থাকা সম্ভব নয়। যাই হোক, তো এরপরে যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে একটা উকিল ডেকে বাড়ি কি ভাগাভাগি আছে না আছে, যদিও সেটা আগে কিছু মানে মৌখিক একটা কথা বলা হয়ে গেছিল, কিন্তু সেটার খুব সম্ভব কোনো পাকা কাগজ ছিল না। এইবারে দেখুন, কাগজে কলমে সুস্পষ্টভাবে কোন ভাইয়ের কতটা ভাগ পড়বে না পড়বে সেটা প্রথম কথা স্পষ্টভাবে লেখা ছিল না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে সায়কের দাদু একবার নাকি বলেছিল যে যে সব যা ওনার যা সম্পত্তি আছে সেটা সমান ভাগে ভাগাভাগি হবে। তো এই সময় সায়কের পিসি এবং ওর যে জ্যাঠা মানে ওর বাবার যে বড় ভাই, তারা সায়কের বাবাকে বলে যে তুই তো একসার সময় বাবার থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিলি, তো ভাগাভাগিটা যখন এখন হচ্ছে তাহলে সেইটাকেও কিন্তু কনসিডার করা হবে। এবার ব্যাপার হচ্ছে যে সায়কের বাবা যেটা লিখেছে যে খুব সাদাসিধে টাইপের মানুষ ছিল, এবং একটা সময় ওনার একটা ছোট ব্যবসা ছিল, তো সেই ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য উনি কিছু টাকা তার বাবার থেকে নিয়েছিলেন। এবার ঘটনা হচ্ছে যে ব্যবসাটা যখন মোটামুটি দাঁড়িয়ে যায়, তখন কিন্তু সায়কের বাবা কিছু কিছু করে টাকা তার বাবার হাতে অর্থাৎ সায়কের দাদুর হাতে দিয়েছিল। এবার প্রত্যেক ভাই কখনো না কখনো কিছু না কিছু কারণে টাকা পয়সা নিয়েছে, কিন্তু যেটা দেখা গেল এই ভাগাভাগির সময়টা যখন এলো, সবাই যেন শুধুমাত্র সায়কের বাবা যে টাকাটুকু তার বাবার থেকে নিয়েছিল ধার হিসেবে, যে টাকার বেশ কিছুটা অংশ উনি দিয়েও দিয়েছিলেন, সেই টাকাটা নিয়ে সবাই বলতে শুরু করলো। এবং যেটা ঠিক হলো যে ওই যে টাকাটা নিয়েছিল তার যে ভ্যালু ছিল বাড়ি ভাগের সময়, সেই ভ্যালুটা কিন্তু বাদ যাবে, অথবা ওই পরিমাণ টাকা সমস্ত ভাই বোনের মধ্যে ভাগাভাগি করে দিয়ে দিতে হবে। এবার সেই সময় সায়কের বাবার আর্থিক অবস্থা খুব যে বিশাল ভালো ছিল তা নয়, আর সায়ক কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল, তো ওর একটা ভবিষ্যতের পড়াশোনার একটা খরচা ওর বাবা আগে থেকেই সাইড করে রেখেছিল।
তো সেই পড়াশুনো করার জন্য টাকা রেখেছে, এবার এরপরে সে টাকাটা দেবে কি করে? তো সায়কের বাবা একবার বলে যে দেখ, তোরাও তো বিভিন্ন সময় বাবা মায়ের থেকে কিছু কিছু করে নিয়েছিলি, তো সেটা তো এখানে ধরা হচ্ছে না, তাহলে শুধু আমার টাকাটাই কেন ধরা হচ্ছে? আর আমি কিছু কিছু করে টাকা বাবাকে দিয়েও দিয়েছিলাম। কিন্তু দেখবেন পরিবারে যে একটু নরম স্বভাবের হয়, যে একটু শান্তিপ্রিয় হয়, তাকেই কিন্তু মানুষ ঠকাতে চায়। এবং সেই সময়টা এমন সিচুয়েশন হলো, ওর বড় জ্যাঠা এবং ওর পিসি তারা কিন্তু মানে সবাই সায়ক ওর মা বুঝতে পারলো যে ওর বাবাকেই কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, তো ওর বাবা বেশ কয়েকবার এটা নিয়ে কথা বলে, কিন্তু যেহেতু দেখুন, কোনো মানুষ তার মৃত্যুর আগে যদি খাতায় কলমে ভালোভাবে বিষয় সম্পত্তির ভাগাভাগির বিষয়টা আর কি ক্লিয়ার করে না যায়, সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক সময় খুব কনফিউশন ক্রিয়েট করে। আর যদি সেখানে লোভী মানুষ থাকে, তাহলে তো তারা ইচ্ছাকৃতভাবেই সেটাকে তৈরি করে। তো এক্ষেত্রেও তাই হলো। এবং যখন ভাগাভাগি হলো সেই হিসেব করে, দেখা গেল সায়কদের ভাগে একটা বাথরুম যতটা বড় হয় ঠিক ততটুকুই ভাগ ওদের ভাগ্যে জুটল। এবার এটা দেখার পরে তো সায়কের বাবা বলছে, আমি তাহলে কোথায় থাকবো আমার বউ ছেলে নিয়ে? এইটুকু ভাগের এটুকু যে জায়গা পাচ্ছি আমি, এটাতে কি করে সম্ভব? অদ্ভুতভাবে ওর জ্যাঠা এবং ওর পিসি সেই সময় কিন্তু ওর বাবার সাথে রাস্তার লোকেরও অধম ব্যবহার করে এবং বলে যে না, তুমি টাকা নিয়েছো, এবং যে টাকার অ্যামাউন্টটা বলে সেটা কিন্তু মিথ্যে কথা বলে। অত টাকাও কিন্তু ওর বাবা ওর দাদুর থেকে নেয়নি। যাই হোক, এবার যে মানুষ মারা যায়, যে মানুষ চলে যায়, তার নাম নিয়ে যদি কেউ দুটো চারটে মিথ্যে কথা বলে, তাহলে সেটাকে প্রমাণ তো এইভাবে করা সম্ভবপর হয় না। এবং সায়কের বাবা ভাবতে পারেনি যে তার নিজের দাদা এবং নিজের বোন তার সাথে এরকম একটা ব্যবহার করবে। এবং ওর জ্যাঠা বলে যে না, বাবা আমাকে বলেছিল যে ভাগাভাগি যখন হবে এইভাবেই ভাগাভাগিটা করতে, তুই যেহেতু অনেক টাকা নিয়েছিলি। তো সেই জায়গা থেকে সায়কের বাবা ওর মা বারবার বলে যে না, আমরা এত টাকা নিইনি। তো কোনোভাবেই সেটা ওরা বিশ্বাস করাতে পারে না এবং ওদের ভাগ্যে ওইটুকুই জায়গা জোটে। এবার বুঝতেই পারছেন, ওইটুকু একটা এক ফালি জায়গায় না থাকা সম্ভব, না ওই এক ফালি জায়গা বিক্রি করা সম্ভব। এবং বুঝতে পারলো যে এই যে জিনিসটা হলো, এই ভাগাভাগির ক্ষেত্রে যে ডিসক্রিপেন্সিটা হলো, সেটার পিছনে মূলত ওর পিসেমশাই এবং ওর জ্যাঠা যুক্ত আছে। সব বুঝতে পারলো। এবার যখন ওর মা, সায়কের মা যখন বলে যে না, আমি আমার বাচ্চা নিয়ে কোথায় যাব, আমার ছেলেকে নিয়ে আমি এখন কোথায় যাব, এবং এই ঘটনার ঠিক কিছুদিন পরেই কিন্তু সায়কের সামনে পরীক্ষা ছিল। এবার তখন যখন ওরা যেতে চাইলো না, এবং ওর বাবা খুবই সাদাসিধে মানুষ হলেও তিনি তখন একটু রুখে দাঁড়ানোর চেষ্টা করেন, বলেন যে না, আমি এভাবে যাব না। তো তখন যেটা হলো, সমস্ত সম্পর্কের যে সীমারেখা সেটা লঙ্ঘন হলো এবং ওর বাবাকে রীতিমতো মারধর করা হলো। এবং এই মারধর করার কাজে সায়কের জ্যাঠা এবং সায়কের যে পিসি ছিল, সেই পিসি মারধর করে। এবং তখন সায়ক অবশ্যই গিয়ে বাঁচানোর চেষ্টা, তখন ও একটু বড় হয়ে গেছে। যাই হোক, তো তারপরে ওর মা দেখলো যে এখানে তো থাকা বিপজ্জনক, যেরকমভাবে হামলা হলো ওদের উপরে, সেটা একটা খুবই বাজে ব্যাপার। আর যেহেতু ওই যে বললাম, আইনি কাগজপত্র বিষয় সম্পত্তির ক্ষেত্রে থাকাটা খুবই দরকার, যেহেতু সেটা ছিল না সেই অর্থে, তো ওরা তখন ভাবলো যে না, অনেক হয়েছে, যতই কষ্ট হোক আমরা আর এখানে থাকবো না, আর ওইটুকু জায়গা আমরা ওটুকুও ছেড়ে দিই, কারণ ওটা বেচাও যাবে না কাউকে, কেউ কিনবেও না, ওইরকম এক ফালি জায়গা, আর থাকার তো কোনো প্রশ্নই ওঠে না, ওখানে তো থাকা সম্ভব নয়। তো বাধ্য হয়ে ওরা বুঝতে পারলো যে ওদের ভাগের জায়গাটুকু ওর বড় জ্যাঠা এবং ওর পিসি দুজনে মিলেই আত্মসাৎ করলো। অনেক দুঃখ, কষ্ট, মানসিক জ্বালা নিয়ে ওরা সংসার ছেড়ে বেরিয়ে এলো। এবার বেরিয়ে আসে, তখন সায়ক একটু বড় হয়ে গেছে। ও সকালবেলা একটা জায়গায় কাজ করতে যেত, সেখানেও 2 ঘন্টা কাজ করতো, সেখান থেকে সামান্য কিছু টাকা পয়সাও পেত। এবং ওর বাবার যে একটা ছোট্ট ব্যবসা ছিল, সেই ব্যবসাটাও ও দেখাশুনো করার চেষ্টা করতো নিজের পড়াশুনো চালানোর পাশাপাশি। ওরা মোটামুটি ভাড়া বাড়িতে থাকা শুরু করলো। আচ্ছা, এখানে আমি বলে রাখি, সায়ক যেটা লিখেছে যে ও ছোটবেলা থেকেই পড়াশোনা করতে কিন্তু খুব ভালো লাগতো, এবং ওকে নিয়ে ওর বাবা মায়েরও একটা স্বপ্ন ছিল, যেহেতু ছেলে পড়াশোনায় ভালো, বাইরের স্টেটে গিয়ে পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, ভালো চাকরি করবে, এইটা ওর বাবা মায়ের প্রথম থেকেই একটা শখ ছিল এবং ওরও সেটাই ইচ্ছে ছিল। এবার এই ঘটনার পরে ওর বাবা কিন্তু মানসিক দিক থেকে প্রচণ্ড ভেঙে পড়ে, কারণ
উনি এমনিতেই খুব নরম স্বভাবের মানুষ ছিলেন, আর উনি স্বপ্নেও ভাবতে পারেননি যে ওনার নিজের দাদা এবং ওনার নিজের বোন এবং তার হাজবেন্ড সবাই মিলে ওনাকে এইভাবে ঠকাবে, ওনার ভাগের জমিটুকু পর্যন্ত কেড়ে নেবে। অনেক চেষ্টা করেছিলেন উনি, এবং তারপরে যখন উনি দেখেন যে উনি ওনার ভাগের জমি চাইতে গিয়ে নিজের হকের কথা বলতে গিয়ে ওনাকে যখন মারধর করা হয়, সেটা না উনি মন থেকে একদম মেনে নিতে পারেননি। খুব স্বাভাবিকভাবে, এটা কোনো মানুষই মেনে নিতে পারে না। তো সেই ধাক্কাটা উনি হয়তো সামলে উঠতে পারেননি, এবং ওই বাড়ি ছেড়ে চলে আসার পরে, ঘটনার পরে 6 মাসের মধ্যে কিন্তু ওর বাবা মারা যায়। এবং ওর বাবার মারা যাওয়াটা, এটা সায়কের কাছে একটা বিশাল ট্রমার ব্যাপার ছিল। ওরা কেউ ভাবতে পারেনি, সবে সব কিছুকে গুছিয়ে খুব কষ্ট হচ্ছিল ওদের। ওরা একটা বেডরুম আর একটা ছোট্ট বারান্দা মতো, বাথরুম আর একটা রান্নাঘর, এরকম একটা ছোট্ট জায়গায় ওরা থাকতো, ছোট্ট বাড়িতে। তবুও যাই হোক করে কষ্ট করে নিজেরা নিজেদের মতো করে কিন্তু একটু হলেও ভালো থাকা শুরু করেছিল। সায়কের অনেক স্বপ্ন ছিল, সায়ককে নিয়ে ওর বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল, রেজাল্ট ভালো করেছিল, কিন্তু ও বা ওর মা ভাবতে পারেনি যে ওর বাবা মানসিক কষ্ট পেয়েছে, সেটা ওরা বুঝেছিল, কিন্তু সেই মানুষটা যে চলেই যাবে পৃথিবী ছেড়ে, সেটা কিন্তু ওরা স্বপ্নেও ভাবতে পারেনি। তো বুঝতেই পারছেন, এরকম একটা ঘটনা যখন ঘটে, তখন পুরো পরিবারটাই কিন্তু শেষ হয়ে যায়। পরিবারের সেই মানুষটা চলে যাওয়া মানে কিন্তু সেই পরিবারটাই পুরো শেষ হয়ে যাওয়া। এবং ওর মা বাবার মধ্যে একটা ভীষণ ভালো বন্ডিং ছিল। তো ওর বাবা চলে যাওয়ার পরে ওর মা আবার সেটা ওনার কাছে একটা বিশাল রকমের শোক ছিল। স্বাভাবিকভাবেই স্বামী মারা যাওয়াটা স্ত্রীর কাছে তো বিশাল শোক হবেই, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওর মা এই শোকটাকে না সামলে উঠতে কিছুতেই পারছিলেন না। উনি খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিলেন, চুল আঁচড়াতেন না, জামা কাপড় বদলাতেন না, একইভাবে উনি দিনের পর দিন কাটাতেন। অনেকবার বলে কয়ে সায়ক হয়তো বলল বেশি, একটু স্নান করলো, একটু খাওয়া দাওয়া করলো, কিন্তু আবার হয়তো 2 দিন জেকেসি। তো এইরকম করে যেতে থাকে। এদিকে সায়ক বুঝতে পারছেন ও কি করবে। তোর মা ওকে একদিন বলল যে দেখ, যা হবার হয়ে গেছে, কিছুটা উনি হয়তো ধাতস্থ হয়ে গেছিলেন তার মধ্যে। বললো যে দেখ, তোর বাবা তো চাইতো যে তুই ওর একটা দিল্লির একটা কলেজে ভর্তি হওয়ার ওর শখ ছিল, তো সেইখানে ও ভর্তি হবে, পড়াশুনো করবে, সেটাই আর কি ইচ্ছে ছিল। এবং এত কষ্টের মধ্যেও, এত টানাপোড়েনের মধ্যেও ওর হায়ার এডুকেশনের জন্য যে টাকাটা ওরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখে দিয়েছিল, সেই টাকাটায় কিন্তু ওরা কখনো হাত দেয়নি। ওর বাবা সবসময় বলতো যে আমরা কষ্ট করে থাকবো তাও ভালো, কিন্তু এটা তোর ভবিষ্যতের জন্য। তো এই টাকাটা শুধুমাত্র তোর ভবিষ্যতের যে কাজের জন্য আমরা ব্যবহার করব বলে রেখে দিয়েছি, এই টাকাটা শুধুমাত্র সেক্ষেত্রেই ব্যবহার হবে, আর কোনো ক্ষেত্রে ব্যবহার হবে না। তো সেই সময় ওর বাবা মারা যাওয়ার পরে ওদের এমনি ব্যবসাটা খুব বিশাল জ্বলতো তা নয়, সে ব্যবসাটা আরও আর কি থিতিয়ে পড়ে। তো এই সমস্ত পরিস্থিতিতে সায়ক বলে যে মা, আমি যদি এখন বাইরে পড়তে চলে যাই, তোমার কি হবে? তুমি তো এমনিতেও খাওয়া দাওয়া ঠিক মতো করো না, তুমি কি করে কি করবে? আর এই যে ব্যবসাটা রয়েছে, সেটা আমি তাও টুকটাক এখানে আছি বলে দেখতে পাচ্ছি, আমি যদি চলে যাই তাহলে এই ব্যবসাটারই বা কি হবে? তো ওর মা বলে যে দেখ, তুই সারা জীবন যদি আমার কথা ভেবে পড়াশুনোটার যে হায়ার স্টাডিজ করা তোর যে সুযোগ, যেটা তুই পেয়েছিস, তোর এত ভালো রেজাল্ট হয়েছে, টাকা পয়সা তোর জন্য রাখা, তুই যদি না যাস আমার কথা ভেবে, তাহলে তোর বাবাও কিন্তু কষ্ট পাবে। বললো যে তুই ভাবিস না, আমি ঠিক নিজের মতো করে চালিয়ে নেবো, আর ব্যবসা যেটুকু আমি পারবো, ওদের একজন অনেক আগে থেকে ওনাদের একজন বিশ্বস্ত লোক ছিল, বললো যে ও আর আমি মিলে ব্যবসাটা দেখে নেব, তুই বেরিয়ে যা, তুই পড়াশোনা কর। যাই হোক, তো সায়কের ইচ্ছে ছিল না, কিন্তু ওর মায়ের কথাটা শোনে এবং ও বুঝতে পারে যে সত্যি তোর বাবা এত কষ্ট করেছে সারা জীবন ওকে মানুষ করবে বলে, তো বাবার স্বপ্নটাও পূরণ করাটা দরকার। তো ও সেই উদ্দেশ্যে বাইরে পড়তে চলে গেল। আর এদিকে ওর মা, যা হয় আর কি, তখন উনি একদম একা হয়ে পড়লেন। আর যে ছোট ব্যবসাটা ছিল, সেই ব্যবসাটা বিশেষ একটা চলতো না। তো ওনাদের সাথে, ওই ব্যবসার সাথে যে একজন অনেকদিন আগে থেকে যুক্ত ছিল, যিনি খুব বিশ্বস্ত ছিলেন, নিজেদেরই যদি ব্যবসা না চলে তাকে কি করে মাইনে দেবে? তো ওর মা তাকে বলে, এবং এটা সায়ককে তখন জানায় না, তাকে বলে যে দেখো, আমাদের তো ব্যবসা সেভাবে চলে না, তুমি এর থেকে যদি অন্য কোথাও কাজকর্ম করো, তুমি হয়তো মাইনেটা ভালো পাবে, তুমি কি এখানে থাকছো বলো, তুমি অন্য কোথাও কাজ দেখে নাও। তো সেও প্রথম বলে যে না না, আমি এতদিন ধরে আপনাদের সাথে কাজ করছি, দাদার সাথে ছিলাম, এখন দাদার অবর্তমান, আপনি তো ব্যবসা কিছু বুঝবেন না। তো তখন সায়কের মা বলে আমাকে একটু বুঝিয়ে দাও কিভাবে কি করতে হয়, আমি দেখব। তো তাকে দেখিয়ে দেয় এবং সেই লোকটাও কিন্তু বেরিয়ে চলে যায়।
এবং আস্তে 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 ওর মা প্রথম কিছুদিন ব্যবসাটা নিজের হাতে চালানোর চেষ্টা করে, কিন্তু যাই হোক এমনি ব্যবসার অবস্থা খুব একটা ভালো ছিল না। তার মধ্যে ওনার মন ভীষণ খারাপ হয়ে গেছিল ছেলেকে, মানে উনি মন থেকে চেয়েছিলেন যে ওনার ছেলে বাইরে গিয়ে পড়াশুনো করুক, কিন্তু তবুও স্বামীকে হারিয়েছে, ছেলেও দূরে চলে গেল, এই শোকটা না উনি নিতে পারেনি। তো সায়ক বাইরে যাওয়ার 1 বছরের মধ্যেই, মানে জাস্ট 1 বছর পূরণ হবে, সেই 1 বছর পূরণ হওয়ার সময় ওর মাও মারা গেল। এবং সায়ক যেটা লিখেছে যে ওই বয়সে বাবা মা দুজনকে হারিয়ে বলছে আমি যে অনাথ হয়ে যেতে পারি এটা না আমি ভাবতে পারিনি। এবং ওর মায়ের একদম মৃত্যু সংবাদটাই পেয়েছিল ডাইরেক্ট, মানে তার আগে যে অসুস্থ বা কিছু সেসব কিছুই মানে ও জানতো না। কারণ ও যখন বাড়িতে ফোন করতো ওর মা বলতো আমি ভালো আছি, ঠিক আছে, ওকে মিথ্যে কথা বলতো আর কি, যে আমি খেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু খেতো না। যাই হোক এসবও পরে জানতে পারে। তো ও আসে, কাজকর্ম করে, আর যে বাড়িটা ওরা ভাড়া থাকতো সেই বাড়িতে তো আর ভাড়া থাকার কোনো প্রয়োজন ছিল না। তো যেদিন ওর মা মারা গেল, তো সেদিন ও বলছে যে মোটামুটি কয়েকজন চেনা পরিচিত আত্মীয় স্বজন এসেছিল, কাজকর্ম সব হয়ে যায়। ও যখন বসে আছে রাতের বেলা, ও না তখন ভাবলো যে পুরো বিষয়টার জন্য, মানে ওদের পরিবারটা কত হাসি খুশি পরিবার ছিল, মানে সায়ক কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেনি যে ওর জীবন একটা এমন সময় আসতে চলেছে যেখানে ও 1.5-2 বছরের মধ্যে ওর মা বাবা দুজনকে হারিয়ে অনাথ হয়ে যাবে। এবং এই পুরো যে বিষয়টা ঘটলো, এই পুরো বিষয়টা ঘটার পিছনে কিন্তু ওর সেই জ্যাঠা এবং ওর সেই পিসেমশাইয়ের হাত রয়েছে। তো ও সেদিনই রাতের বেলা, ভোর রাতের দিকে ওদের বাড়ি যায় এবং ওর মায়ের মৃত্যুর খবর পেয়ে ওই বাড়ি থেকে কিন্তু ওর পিসি এসছিল এবং ওর যে ছোট কাকা সে এসছিল, এবং বুঝতে পারছে যে এরা কেউই যে, মানে এরা যে খুব শোক পেয়েছে ব্যাপারটা, এদের যে সত্যি জেনুইন খারাপ লাগছে সেরকম কিন্তু কিছু ব্যাপার আছে, জাস্ট ফর্মালিটিদের জন্য এসেছিল। তো সায়ক সেদিন আর নিজেকে সামলাতে পারেনি, তো ও যায়, ও বাড়িতে গিয়ে বলে ওর জ্যাঠা এবং পিসেমশাইকে যে আজকে আমি যে অনাথ হয়ে গেলাম এটার জন্য কিন্তু তোমরা দায়ী, তোমরা ইচ্ছে করে, আমার বাবা একজন সৎ ভালো মানুষ ছিল, তোমরা সবাই জানতে যে আমার বাবা খুব সাদাসিধে খুব নরম সরম মানুষ, এবং সেই জন্য তোমরা ইচ্ছে করে সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করলে, এবং শুধু বঞ্চিত করেছো তা নয়, আমার বাবার গায়ে হাত তুলে আমাদেরকে যাকে বলে এখান থেকে মেরে তাড়িয়েছো, এবং এই সম্পত্তি যেখানে দাদুর ছিল। তো বললো যে দেখো তো তোমাদেরকে, মানে ও না এত কিছু ভেবে বলেনি, ও যেটা লিখেছে ইমেলে, বলছে যে আমার তো তখন বয়স কম, আমার তখন প্রচণ্ড খারাপ লাগে, মানে ভীষণ রকমভাবে ইমোশনাল হয়ে পড়েছিল, মানে ইমোশনাল ব্রেকডাউন হয়ে গেছে, খুব স্বাভাবিক, এই বয়সে যদি কেউ বাবা মা দুজনকে হারিয়ে ফেলে তার কি পড়ে থাকে, তাই না? তো ও নাকি, মানে ওর মনে মুখে যা এসেছে তাই বলে গেছে। ও বলেছে যে তোমাদেরকে কিন্তু এর দাম দিতে হবে, আমার জীবনটা যে উজাড় হয়ে গেল, দুটো মানুষ চলে গেল, আমার বাবা মনে অনেক দুঃখ কষ্ট নিয়ে গেছে, এবং বাবা চলে যাওয়ার পর আমার মাও একেবারে মরমে মরেছিল, তো এগুলোর পিছনে কিন্তু তোমরা দায়ী, আমাদের পুরো পরিবারটা তোমরা শেষ করে দিলে শুধুমাত্র লোভ করে, তো এটার জন্য কিন্তু তোমাদের ফল ভুগতে হবে, এটা মনে রেখো, এই বলে ও চলে যায়। তারপর এখানে যা টুকটাক ওদের ব্যবসার জিনিসপত্র ছিল সেগুলো খুব বেশি কিছু ছিল না, তো সেসবও বিক্রি বাট্টা করে ও একবারে চলে যায়। আর ওর যে মামা বাড়ি ছিল সেই মামা বাড়ি খুব গরিব ছিল, তো সেই মামা বাড়িতে একবার যাওয়ার আগে দেখা করে, এবং তারা আর কি বলে ওকে ভালো কথাই বলে, কিন্তু ওর পক্ষে তখন মানে জীবনে একটাই তখন ওর সামনের দিকে এগিয়ে ছাড়া আর তো কোনো উপায় নেই। তো বলে মামাদেরকে, বলে যে তোমাদের সাথে আমার সম্পর্ক থাকবে, ফোনে যোগাযোগ থাকবে, আমি যদি এখানে আসি অবশ্যই তোমাদের কাছে আসবো। মানে ও তখন মানে একটা অন্যরকম মেন্টাল স্টেটে চলে গেছিল। ও লিখেছে যে আমি না তখন কিছু বুঝতে পারছি না, আমি শুধু এটুকু জানি আমাকে পড়াশোনা শেষ করতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে আমার বাবা মায়ের স্বপ্নটা অ্যাটলিস্ট পূরণ করতে হবে, তারা তো দেখে গেল না আমার সাফল্যটা, কিন্তু আমাকে সাফল্য অর্জন করতেই হবে, এরকম একটা জেদ ওর মনের মধ্যে চেপে গেল। তো এরপরে ওর জীবনের একটা অন্য রকমের যাকে বলে সংগ্রাম শুরু হলো, এবং ও যেটা লিখেছে ইমেলে যে এই যে সংগ্রামটার মধ্যে ও পড়লো, এরকম একটা সংগ্রাম যে ওর জীবনে আসতে পারে সেটাও স্বপ্নেও ভাবেনি। ও বলছে যে আমি পড়াশুনোর সাথে সাথে গান শুনতাম, ছবি আঁকতাম, কখনো কখনো 2-4 লাইন কবিতা লিখতাম, বলছে আমার জীবন থেকে সব চলে গেল, শুধু আমি পড়াশুনোটাই করতাম, খালি আমার মনে হতো যে পড়াশুনো করব, চাকরি পেতে হবে ভালো করে, নিজের পায়ে দাঁড়াতে হবে, যেটা আমার বাবা মা চেয়েছিল। কিন্তু তার বাইরে, মানে দেখুন একটা মানুষের জীবনে চাকরি করা ভালো একটা লক্ষ্য হতে পারে, কিন্তু একটা
একটা সময়ের পরে শুধুমাত্র একটা ভালো চাকরিই কিন্তু মানুষের জীবনের লক্ষ্য থাকে না, এছাড়াও আরও অন্যান্য আরও আনুষঙ্গিক জিনিস মানুষের জীবনে কিন্তু যুক্ত হয়, যেটা খুব স্বাভাবিক। শুধুমাত্র মানুষের জীবনে একটা ভালো চাকরি থাকলেই তার জীবনটা খুব ভালো হয়ে যায় তা তো নয়। কিন্তু ও যেটা জানিয়েছে যে সেই মুহূর্তে ওর জীবনে আর কিছুই ছিল না, শুধুমাত্র ওর মনে হতো যে একটা চাকরি পেতে হবে। যাই হোক, ও প্রচুর পড়াশুনো করতো, সমস্ত শখ আহ্লাদ ওর কিছুই ছিল না। যাই হোক, তো পড়াশুনো করে এবং খুব ভালো রেজাল্ট হয় এবং ক্যাম্পাসিংয়ের চান্স পেয়ে ও একটা ভালো জায়গায় চাকরি পেয়ে যায়। এবার চাকরি তো পেয়ে গেল, চাকরি পাওয়ার পরে ও অদ্ভুত বিষয় দেখুন যেটা ও লিখেছে, যে ও একটা জায়গায় ক্যাম্পাসিংয়ে বসে এবং সেই ক্যাম্পাসিংয়ে একটা রিটেন পরীক্ষা হয় এবং তারপরে যারা যারা রিটেন দিয়েছিল তাদেরকে আবার একটা কলেজের মধ্যে একটা ইন্টারভিউয়ের ব্যবস্থা হয়। এবার কারা কারা সিলেক্ট হলো সেটা কিন্তু ওরা বলে যে আমরা 2 দিন পরে জানাবো। এবার যেদিন ওই লাস্ট রাউন্ডটা হয়, ইন্টারভিউটা হয়, তো সেদিন রাতের বেলা ও স্বপ্নে দেখে যে ওর বাবা মা ওর মাথার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে এবং ওকে বলছে যে খুব ভালো করেছিস বাবা, তুই আমাদের মুখ উজ্জ্বল করেছিস, আমাদের আশা তুই পূরণ করেছিস, কিন্তু তোকে তো অনেক দূরে চাকরি করতে চলে যেতে হবে। তুই যেখানে চাকরি করতে যাবি সেখানে খাওয়া দাওয়ায় দেখবি তোর কিছুদিন অসুবিধে হবে, তুই কিন্তু খুব সাবধানে থাকবি, ভালো করে থাকবি, যতটা পারবি নিজের শরীরের যত্ন নিবি, এরকম ওকে বলে। এবার ও না এই স্বপ্নটা দেখে না দরাম করে উঠে পড়ে। তার কারণ হচ্ছে ও যেটা লিখেছে যে ওর বাবা মা মারা যাওয়ার পরে ও একটা অদ্ভুত মেন্টাল স্টেটে চলে গেছিলো। ওর জীবনের লক্ষ্য ছিল ভালো করে পড়াশোনা করতে হবে, চাকরি পেতে হবে। এবার পরীক্ষাও ভালো দিয়েছিল সেটা ও জানতো, কিন্তু ও যে চাকরিটা পেয়েই যাবে সেটা কিন্তু কোনো গ্যারেন্টেড ছিল না। প্রথম কথা হচ্ছে স্বপ্নে এসে ওর বাবা মা ওকে বলছে ওরা কি চাকরি পেয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে ওকে বলছে যে আমার অনেক দূরে পোস্টিং হবে, সেখানে খাওয়া দাওয়ার বিশাল একটা অসুবিধে হবে। তো এটা ওকে না এই ব্যাপারটা না ও ভাবে যে আমি এই স্বপ্নটা কী করে দেখলাম। কিন্তু ওরা আবার একদিক থেকে খুব ভালোও লাগে যে ওর স্বপ্নে ওর বাবা মাকে দেখেছে, এটা একটা ওর কাছে বেশ আনন্দের বিষয় লাগে, ওর বেশ ভালো ফিলিংস হয়। কিন্তু তারপরে ভাবতে থাকে যে আমি হঠাৎ করে একটা এরকম স্বপ্ন কী করে দেখলাম। যাই হোক, তো এরকম চিন্তাভাবনা থেকেই ও যখন 2 দিন পর ইনস্টিটিউটে যায়, তো সেখানে গিয়ে ও জানতে পারে সত্যি সত্যি ও চাকরিটা হয়ে গেছে এবং যে জব লোকেশনটা সেটা সাউথ আফ্রিকার একটা শহরে। এবং ওটাকে শহর বললে ওখানকার হিসেবে শহরই, কিন্তু জায়গাটা কিন্তু অতটাও ডেভেলপ নয়। ওখানে একটা নতুন ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, সেখানেই আর কি ও চাকরিটা পেয়েছে। এবং ও যখন ওর সাথে আরও 2-3 জন চাকরি পেয়েছে, তো তারা বলছে ও এখানে আমাদের পোস্টিং হবে, এখানে এই জায়গাটা খুব একটা ট্রাইবাল এরিয়া আর কি। আর আফ্রিকার ট্রাইবাল এরিয়া বুঝতেই পারছেন, খাওয়া দাওয়া থেকে পোশাক পরিধান থেকে সব কিছুই কোয়াইট ডিফারেন্ট। তো ও না তখন খুব অবাক হয়ে যায় এবং মনে মনে একটা খুশি, একটা অদ্ভুত মিশ্র প্রতিক্রিয়া ওর মনের মধ্যে আসে। সেটা হচ্ছে যে ও আগের দিনই রাতের বেলা যে স্বপ্নটা দেখেছিল, যে ওর বাবা মা বলছে যে ও খুব ভালো চাকরি পেয়েছে, ওর বাবা মায়ের মুখ উজ্জ্বল হয়েছে, সেটা একটা ব্যাপার তো ছিলই। সে ও জানতো না যে ওর রেজাল্ট কী হতে চলেছে, সেটা ওর বাবা মা কী করে জানলো, সেটা একটা বিশাল বড় ব্যাপার। এবং আরও বড় ব্যাপার সেটা হচ্ছে যে ওর যে একটা এমন জায়গায় পোস্টিং হবে যেখানে খাওয়া দাওয়ার সমস্যা থাকবে, যেখানে ওকে নিজের শরীরের খেয়াল বেশি করে রাখতে হতে পারে, সেটা ও স্বপ্নে কী করে দেখলো যে ওর বাবা মা বলছে। তাহলে কি তারা ওর জীবনে সত্যিকারেরই কি কোনো না কোনোভাবে কি ওর জীবনে তাদের অস্তিত্ব এখনও কি সেইভাবে রয়ে গেছে? বাবা মার সাথে তো সন্তানের কখনোই সম্পর্ক ছিন্ন হয় না, মারা গেলেও সেই একটা যোগসূত্র থেকেই যায়। কিন্তু স্বপ্নে ভাবে ও যেটা শুনলো সেটাই পরের দিনও ইন রিয়েল লাইফ ওর ক্ষেত্রে সেটাই হলো, এটা ওকে খুব অবাক করে দেয়। এবং ও ভাবতে থাকে যে ব্যাপারটা হলোটা কি, এবং ও বিশ্বাস করতে থাকে যে ওর বাবা মা মারা গেলেও তাদের আত্মা এবং তাদের যে ভালোবাসা, তাদের যে স্নেহের বলয়, সেটাও বুঝতে পারে যে ওকে ঘিরে রয়েছে। এবং ও না সেই দিন থেকে ও বিশ্বাস করতে থাকে যে ওর বাবা মা কোথাও না কোথাও সূক্ষ্ম দেহে হলেও ওর আশেপাশেই আছে। এবং ও তারপর থেকে যেটা করত, প্রত্যেক দিন রাতের বেলা নিজের ঘরে ও ওর বাবা মায়ের উদ্দেশ্যে কথা বলতো। আমরা যেভাবে ঘরের মধ্যে বাবা মায়ের সাথে যেভাবে কথা বলি, এটা হয়তো একপাক্ষিক ছিল, কিন্তু ও সারাদিন কেমন কাটলো, কাজের বিষয়ে এরকম কথাবার্তা বলতো। এবং ও প্রত্যেকবার
মানে কথা যখন বলতো ও তখন না মানে ভাবতো যে হয়তো আমি কোনোদিনও ডাইরেক্ট করে বাবা মায়ের কথা শুনতে পাবো, বা তারা হয়তো কখনো আমার ঘরে আমার সামনে এসে দাঁড়াবে, মানে এরকম একটা আশা আকাঙ্ক্ষা ওর মনের মধ্যে ছিল। এবং ও যেটা আরও স্পেশালি লিখেছে যে আমি যে রাতের বেলা আমার ঘরে ফাঁকা ঘরে যে আমি আমার বাবা মায়ের উদ্দেশ্যে কথা বলি, আমি যেই সব চিন্তা করি, সেটা আমাকে সারাদিনে যদি কেউ দেখে, আমাকে সে দেখে বলবেই না আমি এরকম একজন মানুষ। মানে ও বাইরে থেকে একদমই স্ট্রং, গম্ভীর, একটু কম কথা বলে, একটু সিরিয়াস বেশি, এরকম হিসেবেই ওকে সবাই চেনে। বলছে যে আমাকে দেখলে কেউ বলবেই না যে আমি এসব নিয়েও চিন্তা করি, আমি এসব নিয়েও ভাবি, এটা কেউ বলবে না। কিন্তু সত্যি সত্যি আমি এগুলো আর কি চিন্তা করতাম, এবং আমি সত্যি সত্যি এগুলো করতাম। এবং আমি প্রত্যেকবার আশা করতাম যে হয়তো আমি আজকে আমার বাবা মাকে দেখতে পাবো আমার রুমে, তারা হয়তো আমি দেখবো তারা এসে দাঁড়িয়েছে। এবং ও মানে যত দিন যেতে থাকে ও না মানে ওর বিশ্বাসটা আরও মজবুত হতে থাকে যে ওর বাবা মা ওর সাথে আছে। তো এই অবধি আমি যে আপনাদের ঘটনাটা বললাম এটা কিন্তু একরকম ছিল। এরপরে সায়ক না মাঝে মধ্যেই স্বপ্নে ওর বাবা মাকে দেখতে থাকে। মানে ও দেখতো যে ওর বাবা মা ওর মাথার কাছে এসে দাঁড়িয়েছে, ওর বাবা মাকে বলছে যে তোমরা কেন এত তাড়াতাড়ি আমায় ছেড়ে চলে গেলে, কেন এত তাড়া ছিল তোমাদের, আমি তো অনেক ছোট ছিলাম, এরকম নানান কথাবার্তা ও বলতো। এবং যখন ও খুব এক্সাইটেড হয়ে যেত, ও দেখতো ওর বাবা মা ওর মাথায় কাছে এসে দাঁড়িয়েছে, ওর মাথায় হাত বোলাচ্ছে, ওকে বলছে সব ঠিক হয়ে যাবে। এবং যখন ও খুব এক্সাইটেড হয়ে ও যখন উঠে পড়তো, চমকে উঠতো, তখন ও দেখতো যে ও ঘুমোচ্ছিল এবং ওর স্বপ্ন দেখলো। তখন আর কেউ পুরো ব্যাপারটা বুঝতে পারতো। এবং এই জিনিসটা ওর আস্তে আস্তে শুরু হতে লাগলো। এবার এদিকে সবকিছু ওর জীবনে ভালো চলছে, বন্ধু বান্ধব, যেহেতু ওর নিজের বলতে একমাত্র ওর মামা বাড়ির লোকজনই ওর সাথে সম্পর্ক রেখেছিল, ওর বাবার বাড়ির লোকজন কেউই ওর সাথে আর সেভাবে সম্পর্ক রাখেনি। তো ওকে বলতো যে মামা বাড়ির সাথে ওর ফোনে একটা যোগাযোগ ছিল, তো বলতো যে তুই বিয়ে থা কর, তুই চাকরি যখন পেয়ে গেছিস, এত বছর একা একা আছিস, তুই তাড়াতাড়ি বিয়ে করে নে। এবার এবার ও আশেপাশে দেখতো যে সবার বাবা মায়েরা দাঁড়িয়ে থেকে ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছে। তো সেই জায়গাটা থেকে না ও খুব লো ফিল করতো, যেটা লিখেছে। ও ভাবতো যে আমি কি করে বিয়ে করব, আমার বিয়েটা কে দেবে, দেখুন টাকা পয়সা থাকলেই তো শুধু হয় না। এবার ওর মামা বাড়ি থেকে এসব নিয়ে একদিন কথা হয়, তোকে বলে যে ঠিক আছে আমরাই না হয় দেবো, কিন্তু আমাদের তো সেরকম আর্থিক সামর্থ্য নেই, কিন্তু আমরা দায়িত্বটা নিতে পারবো, সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এবার ওর মনে মনে খুব আর কি আরও খারাপ লাগা এই ব্যাপারটা থেকে শুরু হয় যে যে ওর স্ত্রী হবে সে শ্বশুর শাশুড়ি কাউকেই পাবে না, শুধু ওকে দেখে কি বিয়ে করবে, ও একটা এরকম ওর মা বাবা দুজনেই মারা গেছে, এই জিনিসটা নিয়ে না ওর একটা খুব আর কি মনোকষ্টেও ভুগতো। এবার ও যেখানে কাজ করতো সেখানে একটি মেয়ে ছিল, কিন্তু যেটা ও লিখেছে যে কোনোদিনই সায়ক কোনো মেয়েকে হয়তো দেখে একটু ভালো লাগলো, বা এমনি নর্মালও তো মানুষ মানুষের সাথে কথা বলে, তো সেটাও না ও মেয়েদের সাথে কথা বলতে একটু হেজিটেশন বোধ করতো। তার কারণটা কি ছিল এক্স্যাক্টলি সেটা কিন্তু ও জানে না, কিন্তু খালি ওর মনে হতো যে আমার মা নেই, বাবা নেই, আমি একটা অনাথ, আমি একটা মেয়ের সাথে কি করে কথা বলবো। তো সেই জন্য খুব দরকার ছাড়া, খুব প্রয়োজন ছাড়া ও কিন্তু কোনো মেয়ের সাথে কথা বলতো না। এবার ওর মামারা একদিন বলেছে যে তোর জন্য কি তাহলে মেয়ে দেখবো। এবার ওর পক্ষে সেটাতেও ও হ্যাঁ বলতে পারেনি, কারণ ও অন্য জায়গায় থাকে। এবার যদি মেয়ে দেখে এরা, তাহলে ওকে বারবার যেতে হবে, তো সেটাও একটা সমস্যা। তো ও সব কিছু মিলিয়ে না খুব মানে মেন্টালি ডিস্টার্ব ছিল। আর মাঝে মধ্যে ওর স্বপ্নে ওর মা বাবাকে যখন যখন দেখতো, ওর মনটা আরও খারাপ হয়ে যেত। যখন ওর মানে ওটা ভাঙতো, ঘোরটা ভাঙতো, তখন ওর মনটা আরও খারাপ হয়ে যেত। তো একদিন কি হয়েছে, সেদিন ওর অফিস ছুটি ছিল। তো সারাদিন ওর যেখানে আর কি ভাড়া থাকতো সেই বাড়িতেই, সেই ফ্ল্যাটেই ও থাকছিল। এবার ওর মনটা খুব খারাপ সকাল থেকে, মানে ভাই বোন নেই, নিজের কেউ নেই, ছুটির দিনটা পুরো বাড়িতে চুপচাপ বসে থাকে। আর অফিসের যারা বন্ধু বান্ধব ছিল তারা খুব পার্টি ফার্টি করতো, তো ও খুব রেয়ারই যেত, যেত না একেবারে তা নয়, কিন্তু খুবই কম যেত। এবার সেদিন ওর মনটা খুব খারাপ, তো দুপুরবেলা ও খাওয়া দাওয়া করে জাস্ট মন খারাপ করে বসে আছে। তো সেই সময় ওরকম হেলান দিয়ে বসে থাকতে থাকতে ওর চোখটা লেগে গেছে। এবং ও যেটা লিখেছে যে অন্যান্য যে কটা দিন ওর বাবা মাকে স্বপ্নে দেখেছে যে ওর মাথার কাছে এসে দাঁড়িয়েছে, সেগুলো রাতে হয়েছে। এবং প্রত্যেক সময়ই ওটা যে স্বপ্ন ছিল সেটা কিন্তু ও মোটামুটি বুঝতে পারতো যে এই মুহূর্তে ওর ঘোরটা ভাঙতো বা ঘুমটা ভেঙে যেত।
কিন্তু সেই দিন দুপুরবেলা ও যেটা লিখেছে যে ও একটা বই নেয়, বইটা পড়বে বলে মনটা খুব খারাপ ছিল তার আগে, এবং ওই যে বললাম আমি যে ও ফাঁকা ঘরে ওর বাবা মায়ের উদ্দেশ্যে কথা বলতো, তো সেরকম ওর মনে সেদিনকে না খুব আর কি খারাপ লাগাটা খুব স্ট্রংভাবে কাজ করে। দেখবেন কিছু কিছু সময় মানুষ না নিজেকে সামলাতে পারে না, হয়তো সবটাই ওর জানা যে ওর বাবা মায়ের চলে যাওয়ার পিছনে তো তাদের কোনো হাত নেই, কিন্তু তবুও ওর খুব অভিমান হয়েছে, তো এরকম অনেক কথা ওর বাবা মায়ের উদ্দেশ্যে বলেছে। তো তারপরে ও খাটে হেলান দিয়ে একটা বই মানে পাটা ছড়িয়ে বসে বসে পড়ছিল, তো সেই মুহূর্তে ওর কখন যে চোখটা লেগে গেছে সেটাও নিজেও জানে না। তো হঠাৎ করেই ও স্পষ্ট বুঝতে পারছে যে ওর ঘরে কেউ একজন আছে, ও ছাড়াও কেউ একজন আছে। এবার ও না মানে ততক্ষণ ওর ব্রেন কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে গেছে। এবার বিষয় যেটা হলো সেটা হচ্ছে ও বুঝতে পারছে যে ওর ব্রেন অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু হাত বা পা কোনোটাই নাড়াতে পারছে না, আর চোখটাও ও পুরোপুরি খুলতে পারছে না, অর্ধেক খোলা রয়েছে বাট পুরোপুরিও খুলতে পারছে না। এবার কি হচ্ছে, যাই হোক ও ঘরে একা। এবার ও স্পষ্ট দেখে, মানে চোখটা অর্ধেক খোলা থাকলেও তো কিছু তো দেখা যায়। তো সেই অর্ধেক চোখ খোলা থেকে ও দেখতে পাচ্ছে যে ওর ঘরে ওর বাবা এবং মা দুজনেই আছে, এবং ওর সামনে এসে দাঁড়িয়েছে। ওর মা ওর মাথায় হাত বোলাচ্ছে, ওর বাবা এসে ওর পায়ের কাছে বসেছে, একদম স্পষ্ট দেখে। এবং ওর মা মাথায় হাত বোলাতে বোলাতে ওকে বলছে যে বাবা, আমরা তো অনেক আগেই তোকে ছেড়ে চলে গেছি, যদি আমরা বেঁচে থাকতাম তোর সুন্দর করে ভালো করে বড় করে আমরা বিয়ে দিতাম, তুই বাবা এবার বিয়েটা করে ফেল, তোকে এভাবে একা একা দেখতে আমাদেরও খুব খারাপ লাগে। হ্যাঁ, তো তখন ওর বাবা বলছে, মানে পায়ের কাছে যে ওর বসে রয়েছে ওর পায়ে হাত বোলাচ্ছে, ও স্পষ্ট বলছে আমি মানে ওর যেটা লিখেছে আমি ফিল করতে পারছি যে আমার পায়ে কেউ হাত বোলাচ্ছে, আমার মাথায় কেউ হাত বোলাচ্ছে। ওর বাবা বলছে যে আমি জানি তোর অনেক অভিমান, তোর অনেক দুঃখ, অনেক কষ্ট, তুইও অনেক কষ্ট করে বড় হলি, কি করব বল, আমরা তোর পাশে থাকতে পারলাম না, কিন্তু তুই একদম কান্নাকাটি করবি না, একদম মন খারাপ করবি না, আমরা কিন্তু তোর সাথে সব সময় আছি। এবং এই অবধি একরকম ছিল। এরপরে যেটা ওর মা ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলে, ও যেটা লিখেছে যে এই জিনিসগুলো হচ্ছে আর ওর দু চোখ বেয়ে জল পড়ছে। ওর মা ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, তোর অফিসে যে তোর পিছনের ডেস্কে যে মেয়েটি বসে ওই মেয়েটিকে আমার খুব ভালো লাগে, তুই ওই মেয়েটিকে বিয়ে করে বাড়িতে বউ করে আন, দেখবি তোর জীবন খুব ভালো কাটবে, খুব সব কিছু ভীষণ ভালো হয়ে যাবে, তুই একদম চিন্তা করিস না, ওই মেয়েটির সাথে তুই সারা জীবন খুব সুখে শান্তিতে সংসার করতে পারবি। এবার এই কথাটা যখন ওকে বলেছে, ও যেটা লিখেছে যে আমার ঘুম তো নেই, আমি ঘুমোচ্ছিলাম না এটুকু একদম মানে ও 100% নিশ্চিত, কিন্তু চোখটা আধা খোলা আধা বন্ধ। বলছে আমার ব্রেন তো পুরো একদম অ্যাক্টিভ রয়েছে, আমি ভাবছি যে আমি এটা কি শুনছি। মানে ও ও মানে মানে এই কথাটা একবার ওর মা বলে, তারপরে আরও একবার এই সেম কথাটাই বলে, এবং দ্বিতীয়বারের জন্য যখন এই কথাটা ও শোনে ও ভাবছে যে এটা কি করে সম্ভব। মানে ওর মা ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলছে যে ওর অফিসের পিছনের ডেস্কে যে মেয়েটি বসে সেই মেয়েটি খুব ভালো মেয়ে। এবার ওই মেয়েটিকে এই ছেলেটাও মানে সায়কও লক্ষ্য করেছে, কিন্তু কখনো সেভাবে কাজ ছাড়া কথা বলা হয়নি, কিন্তু সায়ক বুঝতে পারতো যে মেয়েটা হেসে হেসে মানে এসে হাসি মুখে কথা বলে, যেচে চেঁচে কখনো কথা বলে, এগুলো লক্ষ্য করেছে। এবার ও ভাবছে যে মা আমাকে এই কথাটা কেন বলছে, আমার সাথে তো ওর সেভাবে আমি মানে ওকে সেরকম মনে করে আমি কোনোদিনও কথাও বলিনি, আর মেয়েটি আমার সাথে কথা বলে ঠিকই, কথা বলতে চায় সেটা আমি বুঝতে পারি, কিন্তু তার মানে ও যে মেয়েটা আমাকে খুব এই হিসেবে পছন্দ করে সেটা তো আমি শিওর নই। যাই হোক, তো ওরও খুব অবাক লাগে, অদ্ভুত লাগে। এবং ও না তখন মানে ও মনে মনে বলেছে নাকি সত্যি সত্যি মুখ থেকে ও কথাগুলো ওর বেরিয়েছে সেটা বিষয়ে ও একটু কনফিউজড আছে। তো ও নাকি তখন বলে যে মা সেসব না হয় হবে, কিন্তু এই যে আমার পরিবার, তোমার শ্বশুরবাড়ির লোকেরা, আমাদের জ্যাঠা পিসি আমাদেরকে যে এরকম করলো, বাবাকে যে মেরে ধরে আমাদেরকে বাধ্য করলো এই বাড়ি ছাড়া করতে, ওদের কি কোনো শাস্তি হবে না? ওরা কি ওদের কর্মফল ভোগ করবে না? ওদের আমি পুরো অনাথ হয়ে গেলাম, আমার জীবনটা এরকম হয়ে গেল, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে পরিস্থিতির চাপে,
তাহলে সব কিছু কি ঠিক ছিল? ওরা কি ওদের শাস্তি পাবে না? কর্মফলের কোনো রকম কোনো বিচার হবে না? তখন নাকি ওর বাবা ওর পায়ে হাত বোলাচ্ছে এবং বলছে যে ওদের বিচার তো ভগবান শুরু করে দিয়েছে, তোকে কে বলেছে যে ওদের বিচার হবে না? ভগবান এসবের সব কিছুর বিচার করবে। এবং তোর মনে এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক কষ্ট আছে, অনেক রাগ আছে, অভিমান আছে, তো দেখবি তুই সব জানতে পারবি যে ওরা ওদের প্রারব্ধকর্মের ফল পেয়েছে এবং ওরা তোর কাছে সে একটা দিন এমন আসবে, ওরা তোর কাছেই আসবে ক্ষমা চাইতে। এই সমস্ত কথাবার্তা বলে এবং বলার পরে ওর মা ওর মাথায় হাত বোলায়, বলে যে বাবা তুই কিন্তু এবার নিজের জীবনটা গুছিয়ে ফেলা, তুই এসব নিয়ে একদম ভাবিস না, আমরা তোর পাশে সারা জীবন ছিলাম, আছি, থাকবো। তুই নিজের জীবনটাকে এবার সুন্দর করে তৈরি কর। তুই এভাবে একা একা থাকিস, আমাদেরও দেখতে খুব খারাপ লাগে, আমি জানি তোর মন খুব খারাপ থাকে এক একদিন, তুই এক একদিন খাওয়া দাওয়া ঠিক মতো করিস না, তুই এরকম করিস না বাবা, তুই এরকম করলে আমরা খুব কষ্ট পাই, এরকম করে বলছে। এবং এভাবে হতে 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 একটা সময় আসে, যেই সময় না মানে ও দেখছে যে একদম স্পষ্ট রাখি দেখে যে ওর বাবা ওর পায়ের কাছ থেকে উঠে গেল, ওর মা যে ওর মাথায় হাত বোলাচ্ছিল সেই হাতটাও সরে গেল এবং ও বুঝতে পারছে এবার ওর বাবা মা ওর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। এবং সেই সময়টা ও লিখেছে যে সেই সময়টা মানে অন্যান্য দিনও স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে ওর খারাপ লাগতো, কিন্তু সেই দিন যেন ওর মনে হচ্ছে যে সত্যি সত্যি যেটা ও সবসময় চাইতো যে ওর বাবা মাকে একদিন ও ঘরের মধ্যে দেখবে, একদিন ওর কাছে আসবে, ওর সাথে কথা বলবে, মানে সত্যি সত্যি যে কোনোদিন এই জিনিসটা যে ওর সাথে হতে পারে এটা কিন্তু ও ভাবেনি। এবার ও বুঝতে পারলো যে এবার ওর বাবা মা ওর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, এটা না ও আর সহ্য করতে পারেনি। ও বলছে যে মানে আমার অফিসে আমি যাদের সাথে কাজ করি, যে আমার থেকে যারা জুনিয়র আছে তারা আমাকে দেখে রীতিমতো ভয় পায়, কাজগুলো ঠিকমতো না হলে, ওরা আমাকে ঠিকঠাক মতো রিপোর্ট না করতে পারলে। বলছে যে সেই আমি যে ভিতরে ভিতরে কতটা নরম, মানে আমি যে মানে রীতিমতো ঝরঝর করে কাঁদছি যে আমি বুঝতে পারছি যে আবার আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেল, আবার আমি অনাথ হয়ে গেলাম। বলছে আমার শরীর পুরো কেঁপে 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 উঠছে কাঁদতে কাঁদতে। এবং সেই সময় মানে যখন ও পুরোপুরি বুঝতে পারলো যে ওর বাবা মার ঘরে নেই, ও এবার ঘরে একাই রয়েছে, তখন না ওর মানে ওই যে বইটা পড়ছিল, বইটা ওর বুকের উপরে ছিল এবং ও এমন করে কেঁপে ওঠে, বইটা ওর বুক থেকে মাটিতে পড়ে যায় এবং সেই পড়ে যাওয়ার আওয়াজে ওর যে তন্দ্রা মতো যেটুকু যা ছিল সেটা ভেঙে যায় এবং ও ধরপড়িয়ে উঠে দেখছে যে ওর মানে বালিশ ভিজে গেছে, ওর চোখ দিয়ে জল পড়ছে এবং ওর ঘরে যে ও ছাড়া আর কারোর উপস্থিতি ছিল সেটাও স্পষ্ট বুঝতে পারছে। তার কারণ যেটা ও লিখেছে যে ও যে অ্যাপার্টমেন্টটায় থাকতো, যে ফ্ল্যাটে ও থাকতো, সেখানে দরজার কাছে মানে ঘরে কিন্তু কোনো এসি টেসি কিছু চলছিল, জাস্ট ফ্যান চলছিল, কিন্তু ফ্যানটা ছিল একদম বেডের উপরের দিকে। এবং এমনিতে নর্মালি যদি ঘরে ফ্যান চলে আস্তে করে, তাতে কিন্তু ও দরজার দিকের যে বাইরের দিকের যে পর্দা সেটা নড়ার কথা নয়। তো ও দেখছে যে বাইরের দিকের ওই দরজার বাইরের দিকের যে পর্দাটা সেটা হালকা হালকা নড়ছে, মানে কেউ যদি জাস্ট ঢুকে বা বেরোয়, পর্দাটা যদি তার গায়ে লাগে একটু নড়বে, একদম সেরকম। এবং ও যেটা লিখেছে যে ও নিশ্চিত যে সেদিন সত্যি সত্যি ওর বাবা মাই এসেছিলেন। যাই হোক, এবার ওর মা ওকে বিয়ে করতে বললো, ওর অফিসের ডেস্কের মেয়েটির কথা সে কি করে জানলো, কি করে বুঝলো, সেটা তো একটা বিশাল বড় মিস্ট্রি ওর কাছে ছিলই। সেটা নিয়ে ওর মনে প্রশ্ন ছিল যে কি করে ওর মা এই কথাটা বললো। কিন্তু তার থেকেও বেশি ওর যেই কথাটা ওর মনে লাগে যে ওর জ্যাঠা এবং পিসি যারা ওদেরকে জোর করে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, তারা নাকি তাদের প্রাপ্তকর্মের শাস্তি পাবে, এটা ভাবে এবং ও মনে করে যে এটা কি সত্যিই হবে, এটা কি সত্যি সম্ভব হওয়া। এবার ও এখানে চলে আসার পর থেকে ওর সাথে কিন্তু ওর বাবার বাড়ির লোকেরা মানে ওর পিসি, তারপর ওর জ্যাঠা, এরা কিন্তু কেউই কোনো রকম কোনো যোগাযোগ করেনি। এবং একবার শুধু ওর মামার মুখে শুনেছিল ফোনে, তাও যে রাস্তায় একবার দেখা হয়েছিল, ওর মামা নাকি কথা বলতে যায়, তো ওর জ্যাঠা নাকি মুখ ঘুরিয়ে চলে গেছিল। তো তারপর থেকে ওর যেহেতু একটাই ছেলে, তো সেও দূরে চলে গেছে, ওর মামা বাড়ি থেকেও আর ওদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখার চেষ্টাও করেনি, আর এরা তো চেষ্টা করেইনি।
তো ও ভাবছে যে সত্যি সত্যিই কি পাবে নাকি। এবার বহুদিন কোনো খোঁজ খবর কিছুই পায় না। তো সায়ক একদিন ঠিক করলো যে ওর জ্যাঠা পিসিরা কে কে কেমন আছে কি করছে এটা একটা খোঁজ খবর করবে। তো এবার ভাবলো যে বহুদিন ও মামা বাড়িতেও যায় না, তো ভাবলো যে এবার ছুটি নিয়ে ও একবার মামা বাড়িতে যাবে, দুদিন থাকবে এবং সেখান থেকে ও একবার যেখানে ওদের আদি বাড়ি ছিল সে বাড়ি কেমন আছে, মানে ও খুব টান একটা অনুভব করে যে সেই বাড়িটা, যে বাড়িতে জন্মেছে এতগুলো বছর কাটিয়েছিল, সেই বাড়ি থেকে ওদের কীভাবে জোর করে তাড়িয়ে দিয়েছে। মানে ওর না খুব কষ্ট হতো, যেহেতু ওই বাড়িতে ওর বাবাকে মারধর করেছিল। তো তারপর থেকে ওর বিষয়টা এতটা মনে লাগে যে এর মাঝে ও এক দুবার, বহু বছর আগে সেটাও দুবার ও গেছিল ঠিকই ওর মামা বাড়িতে, কিন্তু ও না আর ওর নিজের বাড়িতে যেতে পারেনি। মানে ওর এতটাই খারাপ লেগেছিল যে ও ভাবলো যে গিয়ে কি করব। তো ও ঠিক করলো যে একবার যাবে। তো যেরকম ভাবা সেরকমই কাজ, ও 3-4 দিনের ছুটি নেয়, ছুটি নিয়ে ও দুদিন মামা বাড়ি যায়। এবং সেখানে গিয়ে ওর মামাকে যখন জিজ্ঞেস করে যে এরকম এরকম ব্যাপার, তো তখন বলছে না রে, ওরা তো কোনো যোগাযোগ রাখে না, তোর জ্যাঠা পিসি তারপর ওর যারা কাকা ছিল কেউই সেরকমভাবে ওদের সাথে কথাবার্তা বলে না, রাস্তায় দেখা হলে মুখ ঘুরিয়ে চলে যায়। এবার ওর মামা বাড়ি থেকে ওরা যে বাড়িতে থাকতো সেই কিন্তু ডিস্টেন্স আছে, মানে দুটো কিন্তু এক জায়গায় নয়। তো একদিন মামা বাড়ি থেকে বেরিয়ে, মানে বাড়ি থেকে বলে যায়নি যে ও ওই বাড়ি যাচ্ছে, তো না বলেই ও বেরিয়ে যায়। তো সায়ক যখন ওর বাড়ি যেখানে ছিল সেখানে এসে নামলো আলটিমেটলি, ও মানে পুরো হতভম্ব হয়ে যায় দেখে। তো আপনারা হয়তো ভাবছেন যে ও কী দেখে হতভম্ব হয়ে গেল। তো এসে এই কারণে হতভম্ব হয়ে যায় ওই জায়গায় এসে, কারণ দেখে যেখানে ওর সেই আদি বাড়িটা ছিল, যে বাড়িতে ও ছোটো থেকে বড় হয়ে উঠেছিল, সেই বাড়িটাই আর নেই। সেই বাড়িটা ওই জায়গায় এক্সিস্টই করে না, তার বদলে ওইখানে একটা পেল্লাই বড় ফ্ল্যাট উঠে গেছে। এবার এইটা দেখার পরে যতই ওর ওই বাড়িটার ওই মানুষগুলোর প্রতি ওর একটা রাগ অভিমান থাকুক না কেন, ছোট থেকে বড় হয়েছিল ওই বাড়িতে, বহু বছর পরে যখন ও সেখানে ফিরে যায় এবং ও এক্সপেক্ট করেছিল যে সেই বাড়িটা হয়তো সেভাবেই আছে, কিন্তু সেটা দেখতে না পেয়ে ও বলছে যে আমার চোখে পুরো জল চলে আসে। এবং আমি তখন ভাবি যে আমি এদেরকে খুঁজবো কোথায়, কারণ ওর মামাদেরকে জিজ্ঞেস করে যে মামাদের সাথে কথা বলতো না, এবার ওদেরকে কি করে খুঁজবে। তো ওই পাড়াতেই একটা দোকান ছিল, সেই দোকানেও ছোটবেলায় যেত, সেখান থেকে জিনিসপত্র কিনতো। তো ভাবলো যে দোকানে গিয়ে জিজ্ঞেস করি। এবার ওই যে দোকানদার ছিল সেই দোকানদার বেশ বয়স হয়ে গেছে, কিন্তু সেই দোকানদার সায়ককে চিনতে পারে। ওকে বলছে আরে কেমন আছো, তখন ও টুকটাক কথাবার্তা বলে, তখন বলছে যে ফ্ল্যাটে এসছো, তোমার ফ্ল্যাটে। তো তখন বলছে যে ফ্ল্যাটটা এখানে হয়েছে সেটা তো আমি জানতাম না, আমি আমার জ্যাঠা কাকা পিসি এদের সাথে একবার দেখা করতে এসেছিলাম। তো বলছে হ্যাঁ সবাই তো ওই ফ্ল্যাটেই থাকে, তো তুমি যাও গিয়ে দেখা করো। আর তুমি জানতে না এখানে ফ্ল্যাট হয়েছে? বলছে না এখানে ফ্ল্যাট হয়েছে আমি তো জানতাম না। তখন না উনি একটুখানি অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকায়। তো সায়ক তো বুঝতে পারছে যে কিছু একটা ব্যাপার আছে। তো তখন ও না ডাইরেক্ট জিজ্ঞেস করেছে যে আপনি কিছু বলবেন। তো তখন ওই লোকটা বলছে যে আমরা যা শুনেছিলাম, দেখো এটা আমার কথা না, আমি এটা শুনেছি, এখানে আমাদের পাড়াতে প্রায় সকলেই এটাই জানে যে যেহেতু তোমার বাবার ভাগে খুব কম জমি পড়েছিল, মানে খুব কম জায়গা পড়েছিল, তো এরা তিনজনে মিলে ওই পুরো জমিটাকে একটা প্রমোটারকে দিয়ে দেয় এবং প্রমোটার তার বদলে সবাইকে একটা করে ফ্ল্যাট দিয়েছে। এবার যেহেতু সায়কের বাবারও তো ওইখানে একটু অল্প একটু হলেও তো সেই মানে ওখানে অংশীদারিত্ব তো ছিল, তো সেই জন্য নাকি সায়ককে, যে তোর বাবা মা বেঁচে নেই, তার বদলে ও যেহেতু বাবা মায়ের অবর্তমানে ওই যেহেতু মালিক, তোকে নাকি থোক টাকা কিছু দেয়া হয়েছে। এবারে সায়ক যখন জানতে পারলো যে পাড়াতে একটা এরকম কিছু ওর পরিবার রটিয়ে দিয়েছে, যে ওই ফ্ল্যাট হওয়ার পরে ওর বাবার যেটুকু ভাগের জন্য যা টাকা প্রাপ্য ছিল সেটা নাকি সায়ককে দেয়া হয়েছে, এই কথাটা শুনে না ওর খুব খারাপ লাগে। এবং ও তখন ভাবে যে এত বড় একটা মিথ্যে কথা ওর পরিবার কি করে বলল। যাই হোক, ও আর ওখানে দোকানদারকে কোনো প্রশ্নের কোনো উত্তরও দেয় না এবং সোজা ও ফ্ল্যাটের কাছে চলে আসে। ও মানে মনে মনে ভাবে ওর পিসি এবং ওর জ্যাঠার কাছে এই ধরনের মিথ্যাচারের জবাব চাইবে। এবার ও যখন রেগে মেগে দোকান থেকে বেরিয়ে ফ্ল্যাটের কাছে চলে আসে, তো ওর তখন
মানে ওই জমিতে পা রেখে ওর এত স্মৃতি মনে পড়ে যায় যে একটা সময় ও ছোটোবেলা বড় থেকে ছোট হয়ে উঠেছে এই বাড়িতে, এক সময় ওর বাবা মা সবাই এই বাড়িতে থাকতো, কিভাবে ওর বাবাকে এই বাড়িতে মারা হয়েছিল এই জমিতে, এগুলো চিন্তা করে এগুলো ভেবে ও তখন মনে মনে ভাবতে থাকে যে এই লোকগুলো মানে বানিয়ে মিথ্যে কথা বলবে, এটাই তো স্বাভাবিক, এটা নিয়ে তো এত অবাক হওয়ার মতো কিছুই নেই। তো ভাবে যে না, আর ওপরে যাব না, কারোর সাথে কোনো কথা বলবো, এদের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, এখানে আর আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই কথা চিন্তা করে ও যখন ওখান থেকে চলে আসছে সেই মুহূর্তে ওকে পিছন থেকে কেউ ডাকে, ওর নাম ধরে, এবং ও যখন মানে মুখটা ফেরায় তখনও দেখছে যে ওর পিসি দোতলা থেকে ওকে ডাকছে। এবার ও না মানে এত বছর পরে দেখেছে, তো সেই জন্য ও প্রথমে একটুখানি মানে হতভম্ব হয়ে গেছে যে ওকে দেখে ওর পিসি ডাকছে। তো ওর পিসি বলছে দাঁড়া সায়ক দাঁড়া বলে দাঁড়িয়ে উনি হুড়মুড় করে ওপর থেকে নিচে নেমে এসেছে। নেমে এসে ওর সাথে তো খুব ভালো ব্যবহার করছে, বলছে বাহ তুই এসেছিস, আয় 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 ঘরে আয়, আর বলিস না আমাদের এখানে কারোর অবস্থা খুব ভালো নেই, জানিস তো একবার তোর মামার সাথে দেখা হয়েছিল, তোর মামার কাছে তোর সাথে যোগাযোগ করার নাম্বার চেয়েছিলাম, তোর মামা বলল যে না ওনার কাছে তোর ফোন নাম্বার নেই, জানি তোর মামা মিথ্যে কথা বলেছে, কিন্তু তোর সাথে তো কোনো যোগাযোগ হয়নি, তুই আমাদের কত কাছের মানুষ, মানে ওর সাথে আর কি খুব মানে আর কি পীড়িত করতে চাইছে এরকম ব্যাপার। এবার ও তো সব জেনে গেছে, ওর তো খুব রাগ হচ্ছে, তো তখন ও না আর কিছু বলছে না। এবার ওর একদমই ইচ্ছে নেই, তো জোর করে ওর পিসি ওকে ঘরে নিয়ে আসে। ঘরে নিয়ে এসে ও মানে ও দেখছে ওর পিসির এক ছেলে এক মেয়ে ছিল, মানে ওর থেকে ছোট হয় ওর বোন। তো ওর পিসি তখন দুঃখ করে বলছে আর বলিস না, ওর ভাই বোনেদের কথা জিজ্ঞেস করেছে, মানে ওর মনে যতই রাগ থাকুক না কেন ও না সেটা প্রকাশ করেনি, ও ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবেই দেখানোর চেষ্টা করছে। তো তখন ওর পিসি বলছে আর বলিস না রে, তোর বোন বা ভাই কেউই মানুষ হতে পারেনি, তো ওনার মেয়ে নাকি ক্লাস 11 থেকে এমন কিছু বন্ধু বান্ধবীর সংসর্গে চলে আসে, সে নাকি ওই বয়স থেকে নেশা করা শুরু করে, এবং সেই নেশা করাটাই কিন্তু ওর জীবনের কাল হয়। এবং তারপরে মানে ওর সেই বন্ধু বান্ধবদের মধ্যে একজনকে ও কলেজে পড়তে পড়তে নাকি বিয়ে করে নেয়, এবং সেই বিয়ে তো টেকেই না, মানে সে দুদিন তার সাথে আর কি ঘর সংসার হয়, তারপর থেকে সে বাপের বাড়িতেই পড়ে থাকে, সে পড়াশুনোও আর কমপ্লিট করছে না, সে সারাদিন বাড়িতে বসেই নেশা ভান করে। আর পিসির যে ছেলে ছিল সেও মানে খারাপ সংসর্গে পড়ে গেছে এবং সেও একদমই ভালো নেই, তো এই সমস্ত কথাবার্তা শোনে। তো ওকে তখন বলছে যে চল তোকে তো জ্যাঠার কাছে নিয়ে, জ্যাঠার ফ্ল্যাটটা হচ্ছে 3 তলায়। এবার ওর তো মনে মনে প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু ওরা কিছু বলতে পারছে না, মানে ওরা দেখছে যে ওর পিসির যে মানে রেলা ছিল, যে ওর পিসির গলা ছিল বিশাল একেবারে বাজখাই গলা টাইপের, মানে তাকে ভয় পেত সবাই, তো সেই পিসির অবস্থা টাইট হয়ে গেছে, মানে পিসির ছেলে মেয়ে এমন হয়েছে যে যে পিসি সবার সংসারে আগুন দিয়ে বেড়াতো, যে পিসেমশাই আর ওর জ্যাঠা মিলে ওর বাবাকে মারধর করে ওদের পুরো পরিবারকে তাড়িয়ে দিয়েছিল, সে এখন নিজের ছেলে মেয়েদের হাতে যাকে বলে একেবারে নিপীড়িত হয়ে আছে, এরকম টাইপের ব্যাপার। তো যাই হোক, তো বলছে আর কি বলবো বল, তোর জ্যাঠারও অবস্থা ভালো না। তো এই বলতে বলতে যখন সায়ক ওর জ্যাঠার ফ্ল্যাটে ঢুকেছে, দেখছে ওর যে জ্যাঠা, যার হাইট প্রায় 6 ফুট ছিল, মানে প্রচণ্ড মেজাজ নিয়ে কথা বলতো, তেজ ছিল একটা, সেই মানুষ পুরো মানে প্রচণ্ড রোগা হয়ে গেছে, মানে ওর থেকে রোগা মনে হয় কোনো মানুষের পক্ষে হওয়া সম্ভব নয়, জীবিত মানুষের পক্ষে। প্রচণ্ড রোগা হয়ে গেছে, মানে তার ফ্ল্যাটটা হচ্ছে অন্ধকার মতো কীরকম ঘুটঘুট করছে, ঘরের চারিদিকে নোংরায় ভর্তি। তো কি হয়েছে ব্যাপার না, জ্যাঠার নাকি কিছু মানসিক সমস্যা হয়েছে। তো সেই মানসিক সমস্যার জন্য জ্যাঠার এক ছেলে ছিল, তো যেই জ্যাঠার ছেলে জ্যাঠার সাথে থাকে না, বহুদিন থেকেই তাদের মনোমালিন্য হয়েছে, সে তার বউ নিয়ে আলাদা থাকে। সেই জ্যাঠার ছেলে সায়কের থেকে বয়সে বড়, এবং জ্যাঠা জেঠি ওই ফ্ল্যাটে থাকে, কিন্তু মানে ওরা নাকি ওই ফ্ল্যাটে এমন কিছু এক্সপেরিয়েন্স করে ভৌতিক বিষয়, যেটার জন্য ওরা ওই ফ্ল্যাটে থাকতে পারছেন, এবং যত দিন যাচ্ছে বিশেষত ওই জ্যাঠা এমন কিছু নাকি দেখছে, এমন কিছু নাকি সে এক্সপেরিয়েন্স করছে, যাতে তার মনে হচ্ছে সেই ফ্ল্যাটে ওরা ছাড়াও আরও কেউ আছে। এবার বিভিন্ন মানুষ বিভিন্নভাবে জ্যাঠাকে জেঠিকে বোঝানোর চেষ্টা করেছে,
এবং সেটা করে কোনো লাভ হয়নি। এবং ওরা নাকি প্রায়শই বুঝতে পারে যে ওদের মানে ওরা হয়তো একটা ফ্ল্যাটে রয়েছে, একটা ঘরে ফ্ল্যাটের, অন্য ঘর থেকে বিভিন্ন রকমের আওয়াজ আসে, কেউ সরে গেল, জিনিসপত্র হঠাৎ হঠাৎ পড়ে যায় কোনো কারণ ছাড়াই। তারপরে রান্নাঘরের বেসিনের কল নাকি নিজে থেকে খুলে যায়, আবার নিজে থেকেই বন্ধ হয়ে যায়, বাথরুমের লাইট নাকি নিজে থেকে জ্বলে ওঠে। এরকম নানান জিনিসপত্র নাকি ওই ফ্ল্যাটের মধ্যে হয়। এবং জ্যাঠার মানে মানে ও যেটা সায়ক লিখেছে যে ও নিজে জ্যাঠাকে দেখে চমকে গেছে, মানে অন্ধকারে যদি কেউ দেখে মানে রীতিমতো ভয়ও পেয়ে যেতে পারে, এমনই তার অবস্থা। মানে তার যে কী রোগ হয়েছে আসলে সেটা ডাক্তারও ধরতে পারছে না। মানে যাকে বলে জরা ব্যাধিতে ওই জ্যাঠাজিটি একেবারে মানে কি বলবো জর্জরিত হয়ে রয়েছে। আর তার নিজের ছেলে তার সাথে সুসম্পর্ক বজায় রাখে না, সে ব্যাপার সে অর্থে খোঁজ খবর করে না, একদমই বাজে অবস্থা। আর ওর আর এক যে কাকা ছিল সেই কাকাও খুব একটা ভালো নেই, সেটাই ও শুনলো, কিন্তু সেই কাকারা সেই সময় বাড়িতে ছিল না। তো এই সমস্ত যখন ও শুনছে এবং ওর সাথে ওর জ্যাঠা, ওর সাথে ওর পিসি এত ভালো ব্যবহার করছে, ও সব বুঝতে পারছে যে ও পুরোটাই মেকিং। এবং ও না কিছুক্ষণ চুপচাপ শুনছে এবং ও লিখেছে যে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে আমি আমার বাবাকে যখন ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় তখন তো আমি ছোট নই, আমি যথেষ্ট বড়ই হয়ে গেছি এবং আমি সবটা দেখেছি, সবটা জানি, কিন্তু তারপরে ওই মানুষগুলো আমার সামনে এত নিখুঁত অভিনয় করছে যেন আমাকে তারা কত ভালোবাসে, আমার সাথে তারা কত সম্পর্ক রাখতে চেয়েছে। এবং বারবার বলে যাচ্ছে যে একবার নাকি ওর মামার থেকে ফোন নাম্বার চেয়েছিল, মামা ফোন নাম্বার দেয়নি। তো ও মনে মনে ভাবছে যে যেই মামা আমাকে বলেছে যে মামাকে দেখে ওরা মুখ ঘুরিয়ে চলে যেত, পাছে মামা দুটো কথা জিজ্ঞেস করে বা পাছে মামা বলে যে ওর ভাগটা দিয়ে দাও, তো যদি কখনো আমার মামার থেকে এরা ফোন নাম্বার চেয়েও থাকে তো মামা তো ঠিকই করেছে না দিয়ে, এটাও মনে মনে ভাবছে, কিন্তু ও না কিছু বলতে পারছে না। তো ও যখন ভাবছে যে এবার আমি বলে দিই যে তোমরা কেন এত ন্যাকামো করছো, তোমরা পাড়াতেও রটিয়ে দিয়েছো মিথ্যে কথা যে আমি নাকি তোমাদের থেকে টাকা নিয়েছি, তোমরা নাকি নিজে গিয়ে আমাকে টাকা দিয়ে এসছো। আর ও মনে মনে ভাবছে যে এই জমিতে তো একদম সামান্য হলেও তো আমার বাবার অধিকার ছিল, সেই অধিকার বা সেই কাগজ খাতায় কলমে কাগজপত্র না করে কি করে তারা এই জমিটা প্রমোটারকে দিয়ে দিল, প্রমোটারও ফ্ল্যাট তুলে ফেললো। এটা ওর মনেও কিন্তু একটা প্রশ্ন আসে। যাই হোক, তো এরপরে ওর পিসি ওকে ওর ঘরে নিয়ে যায়, পিসির ঘরে, এবং পিসি বলে যে তোকে একটা কথা বলবো, তুই রাখবি? তখন বলছে যে কি কথা? বলছে তোর বিয়ে কবে? তো সায়ক বলছে দেখো আমার এখনো বিয়ে থার ঠিকঠাক কিছু নেই, যদি হয় তো তোমাদেরকে জানাবো। তো তখন ওর পিসি অদ্ভুত একটা বিষয় করে, তো বলে যে দাঁড়া তুই একটু দাঁড়া, বলে পাশে ওই ওপরে যে ফ্ল্যাট ছিল সেখান থেকে মানে পাশের ঘরে যায় এবং ওর জেঠি মানে জ্যাঠা তো আর আসতে পারছে না, জেঠিমাকে ডেকে এনেছে। ওরা দুজনে কিছু একটা আলোচনা করে। তো আলোচনা করে ওকে বলে যে আমি মানে ওর পিসি বলে আমি আর তোর জ্যাঠা মিলে তোর যে হবু বউ হবে তার জন্য আমরা একটা সোনার হার কিনছি, সেই হারটার দাম 1,00,000 টাকা। তো 1,00,000 টাকার হার একটা আমরা তোর বউকে গিফট করব। তো সায়কের না মানে ও না কিছু মাথা মুন্ডু বুঝতে পারে না বিষয়টায়। মানে এত বছর পরে ও এখানে এসেছে, ওর সাথে খুব ভালোভাবে মিষ্টি মুখে কথা বলতে সব ঠিক আছে, সেটা না হয় তাও মেনে নিচ্ছে, কিন্তু ও যাকে বিয়ে করবে তার জন্য 1,00,000 টাকার একটা সোনার হার ওরা দেবে, এটা কেন ওকে বারবার বলছে, এটার কারণও কিছু বুঝতে পারে না। তো এবার না ওর খুব মানে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বলছে যে আচ্ছা তোমরা যে আমার সাথে এত ভালো ব্যবহার করে যাচ্ছ তখন থেকে, তোমরা কি ভাবছো যখন তোমরা চক্রান্ত করে আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে, আমার বাবাকে মারধর করা হলো, এই বিষয়টা সহ্য করতে না পেরে আমার বাবা মারা গেল, আমার মা তার সেই শোকে চলে গেল, তোমরা কি মনে হয় যে তোমাদের এই ওপরের ভালো ব্যবহারগুলো আমি মেনে নিচ্ছি বা আমি বিশ্বাস করছি? আর তুমি এখন আমাকে বলছো যে আমার বউয়ের জন্য নাকি তুমি টাকা রেখেছো, তুমি আমাকে টাকার লোভ দেখাচ্ছ? তো তখন না ওরা মানে একটু থতমত খেয়ে গেছে। তখন বলছে না তুই কেন এরকম ভাবছিস, কেন এরকম বলছিস, এরকম করিস না, এরকম হিসাবে করে বিভিন্ন রকমভাবে ওকে মানে কনভিন্স করার চেষ্টা করছে। এবার দেখুন ও তো আর বাচ্চা ছেলে নয়, ও তখন বলছে কি ব্যাপার আসল কথাটা একবার একটু বলো তো। তো তখন মানে ওর পিসি কিন্তু কিছু বলছে না, ওর জেঠিমা হাউ হাউ করে কাঁদছে, মানে একদম ওর পায়ে পড়ার মতো করে এসে বলছে যে বাবা তুই একটু বাঁচা, তুই যদি মানে কিছু করিস তাহলেই কিন্তু তোর জ্যাঠা প্রাণে বাঁচবে, নাহলে হয়তো আমরা বাঁচবই না। সত্যি আমাদের এই ফ্ল্যাটটায় না আমরা থাকতে পাচ্ছি না, আমাদের এই ফ্ল্যাটে অনেকে এসেছে, অনেককে নিয়ে এসছি, সবাই বলেছি কিছু না কিছু তোমাদের এই ফ্ল্যাটে আছে।
এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওদের ওই জমিটার উপরে ফ্ল্যাট হয়েছে, শুধুমাত্র ওর জ্যাঠা আর ওই পিসির ঘর ছাড়া অন্য কোনো ফ্ল্যাটে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। শুধুমাত্র এদের ফ্ল্যাটেই সমস্যা হচ্ছে, এরাই খারাপ আছে। তো এর পরে নাকি ওরা একজন তান্ত্রিককে এনেছিল। তো সেই তান্ত্রিক বলেছে যে আপনি সমস্তটা বলুন, এই ফ্ল্যাট কিভাবে হলো, কি বৃত্তান্ত, সবকিছু নাকি জিজ্ঞেস করেছে। তো তখন নাকি সেই তান্ত্রিক বলেছে যে আপনাদের এক ভাই এই বাড়ির মানে তারও তো কিছুটা হলেও মালিকানা ছিল, আপনারা তাকে পুরোটা বঞ্চিত করে এই ফ্ল্যাটে এটা প্রমোটারকে দিয়েছেন, ফ্ল্যাট হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু তার একটা হায় আপনাদের উপরে পড়েছে। তা আপনাদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে। যদি আপনারা প্রায়শ্চিত্ত করেন তবেই কিন্তু আপনাদের জীবন থেকে এই অযাচিত বিপদ আপদ, এই ধরনের ভয় পাওয়া, এগুলো তবেই যাবে, না হলে যাবে না। তো তখন বুঝতে পারে শায়ক যে এই প্রায়শ্চিত্ত করার জন্যই ওরা 1,00,000 টাকা সোনার হারের কথা বলছে। এবার এটা শুনে না ওর আরও রাগ হয়। ও তখন ওখানে যাও বা বসেছিল, ও ওখান থেকে উঠে বলছে যে তোমরা এত নিচে নেমে গেছো, তোমরা কি ভাবছো যে যে মানুষটা বেঁচে থাকাকালীন চাইলে লড়াই করতে পারতো, চাইলে আইনি সাহায্য নিয়ে তার অধিকারটা বুঝে নিতে পারতো, সে সেই সব কিছু না করে সে মৃত্যুর পর এসে তার বদলা নিচ্ছে, তোমরা এটা বলতে চাইছো? মানে ওরাও তখন মানে একটু থতমত খেয়ে গেছে এবং ওকে বারবার ওর জেঠিমা বলছে যে তুই এই টাকাটা আমাদের থেকে নে রে, আমাদের তো এর থেকে বেশি টাকা দেওয়া সম্ভব নয়। ভাবুন দুটো মানুষ কতটা স্বার্থপর, কতটা নির্লজ্জ হতে পারে যে একটা ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, তার কোনো দাবি দেওয়া তাকে কিচ্ছু দিল, অথচ ওটা কিন্তু পৈতৃক সম্পত্তি ছিল, দিল না, উল্টে এখন নিজেদের ঘাড়ের উপর থেকে নিজেদের বাঁচার তাগিদে নিজেদের ফ্ল্যাটে এরকম মানে অলৌকিক ভৌতিক কার্যকলাপ ঘটছে বলে সেটা থেকে বাঁচবার জন্য ওকে নাকি ওই পিসি এবং ওর জ্যাঠা মিলে নাকি মাত্র 1,00,000 টাকা দিতে চাইছে। তো বলছে না, আমি এরকম কিচ্ছু নেব না, আর শুধু আমি তোমাদের সাথে দেখা করতে এসেছিলাম, আর সত্যি বলতে আমি তোমাদের সাথেও দেখা করতে আসিনি, আমি একবার পুরোনো বাড়িটা দেখতে এসেছিলাম। তো এসে দেখলাম যেখানে ফ্ল্যাট হয়েছে, তো আমি দোকানে গেছিলাম তোমাদের কথা জিজ্ঞেস করতে, আমি তো বুঝতে পারিনি যে তোমরা এই ফ্ল্যাটেই আছো। তখন আমি জানতে পারলাম যে তোমরা পাড়াতে এটাও রটিয়ে দিয়েছো যে আমার বাবার ভাগের যে টাকাটুকু হয় সেটা নাকি তোমরা আমাকে দিয়েছো। আমি কিন্তু চাইলে এখানে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারি যে তোমরা আমাকে কিছু দাওনি, এবং এটা যে কাজটা তোমরা করেছো এটা কিন্তু বেআইনি কাজ, সেটাও কিন্তু আমি বলিনি। তো তোমরা আমার থেকে এগুলো কিছু আশা করো না, এই বলেও ওখান থেকে বেরিয়ে চলে আসে। যাই হোক, ওর প্রচণ্ড খারাপ লাগে এবং ও বুঝতে পারে যে এই মানুষগুলো কতটা নিচু মন মানসিকতা নিয়ে চলে, এবং তার সাথে সাথে এটাও বোঝে এই যে ও বারবার মনে মনে চাইতো যে যারা এত খারাপ কাজ করলো, যারা ওর বাবাকে তাড়িয়ে দিল, ওর মানে কি বলবো, ওর মাথার উপরে ছাদটা চলে গেল, ও একটা সময় অনাথ হয়ে গেল, এগুলোর পিছনে যারা দায়ী ছিল তারা কিন্তু ঠিক সত্যিই কিন্তু উপরওয়ালা তাদেরকে শাস্তি দিয়ে তারা কিন্তু তাদের প্রাপ্ত কর্মের একদম সঠিক বিচার পাচ্ছে। এটা ভেবে কোথাও জানি না ওর খুব ভালো লাগে, এবং ও বিশ্বাস করে যে ওই যে ওর বাবা স্বপ্নে এসে ওকে বলেছিল যে যারা এই কাজ করেছে তারা তাদের কর্মফল পাবে, এটা কিন্তু সত্যি সত্যিই হলো। যাই হোক, তো এই বিষয়টা যখন হলো, ওর মামা বাড়িতে চলে আসে, এসে ওর মামাকে জিজ্ঞেস করে যে তোমার থেকে এরকম নাম্বার চেয়েছিল। তো তখন ওর মামা বলে যে দেখ, আমার সাথে একবার দেখা হয়েছিল এবং আমার কাছে তোর নাম্বার অনেকবারই চেয়েছিল, কিন্তু আমি এই কারণেই দিইনি, তার কারণ হচ্ছে আমার মনে হচ্ছিল যে ওদের কোনো অভিসন্ধি আছে বলেই তোর থেকে তোর নাম্বারটা চাইছে, তো সেই জন্যই আমি দিইনি। তো বলে যে মামা তুমি একদম ঠিক কাজ করেছো, দাওনি। যাই হোক, তারপরেও চলে যায় ওর কাজের জায়গায়, এবং অদ্ভুতভাবে এর 1 মাসের মধ্যে ওরা অফিস থেকে একটা পার্টি করতে একটা জায়গায় যায়, মানে ডে পার্টি ছিল, দিনের বেলা যায় এবং সেখান থেকে মানে সারাদিন কাটিয়ে সন্ধেবেলা সবাই মিলে ফিরে আসা। তো সেইখানেই ওর কিছু কালিগ শায়ককে বলতে থাকে যে তুই ওই অমুক মেয়েটিকে পছন্দ করিস, ওই মেয়েটির মানে মেয়েটার অ্যাকচুয়ালি খুব গরিব, ঠিক আছে, এবং মেয়েটির রিসেন্ট বাবা মারা গেছে। তো মেয়েটির মা নাকি মানে কয়েকটা কালিগ আর কি ওর একটু ক্লোজ ছিল, তো ওর বাড়িতে গেছিলো, তো তখন ওর মা নাকি বলেছে যে তোমাদের অফিসে বা চেনা জানা যদি কোনো ভালো ছেলে থাকে আমার মেয়েটার একটু বিয়ের ব্যবস্থা করতে পারলে আমার খুব ভালো লাগে। তো অফিসের লোকেরাই যাকে বলে ঘটকালি করে শায়কের সাথে ওই মেয়েটির বিয়ের ব্যবস্থা করে,
এবং সায়ক যেটা লিখেছে যে সব কিছু যে কীভাবে হয়ে গেল, মানে মেয়েটি ওর সাথে যেচে পড়ে কথা বলতো, ওরও মেয়েটিকে যে একেবারে খারাপ লাগতো সেটা নয়, কিন্তু সেই অর্থ কখনোই ভাবেনি। কিন্তু এই অফিস কালিগদের সাথে ওই ডে পার্টিতে গিয়ে তারাই কথা বলে, তারাই পুরো বিষয়টাকে এগিয়ে নিয়ে যায়, তাদের সাথেই ও মেয়েটির বাড়িতে যায় এবং সব কিছু ফিক্স হয়ে যায়। তারপরে কিন্তু সুন্দর ওদের বিয়ে হয়ে যায় এবং এর পরেও কিন্তু মাঝে মধ্যেই ও স্বপ্নে দেখতে পেত ওর বাবা মা এসে ওর ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে, ওর মাথায় হাত বোলাচ্ছে, ওর সাথে কথা বলছে। এবং এই জিনিসগুলো যে হতো সেটা কিন্তু ওর স্ত্রীকে বলতো এবং ওর স্ত্রী কিন্তু বিশ্বাস করতো। অনেকেই বিশ্বাস করবে না হয়তো, কিন্তু ওর স্ত্রী বিশ্বাস করতো। যাই হোক, তো তারপরে বিয়ের 2 বছর পরে সায়ক এবং ওর স্ত্রীর দুটো সন্তান হয়, যমজ, একটি ছেলে একটি মেয়ে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে ওর ছেলে মেয়ে যেদিন জন্মায় ঠিক তার পর থেকেই কিন্তু ওর বাবা মাকে স্বপ্নে দেখা এই ব্যাপারটা কিন্তু বন্ধ হয়ে যায় এবং ও মনে মনে বিশ্বাস করে যে ওর বাবা মায়ের আত্মার হয়তো এবার শান্তি হয়ে গেছে, তো তার সেই জন্যই হয়তো ও আর তাদেরকে দেখতে পায় না। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার মনে হয় কর্মফল বিষয়টা অবশ্যই সত্যি, এবং যারা খারাপ কাজ করছে তারা যেন তাদের প্রাপ্ত কর্মের ফল পাওয়ার জন্য একদম যেন প্রস্তুত থাকে। ভগবান কিন্তু তাদের প্রত্যেককে তাদের নিজ কর্মের রিওয়ার্ড অবশ্যই দেন। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন ফেসবুক হোয়াটসঅ্যাপে। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।